আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করতেছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। মূলত আছি এখন একটু এলাকার ভিতরের রোডেই, যাব ঢাকার দিকে। এর জন্য এই জায়গায় বেশ কথা বলতে একটু ঝামেলাই হয়। রিক্সার পরিমাণ খুব বেশি, যা বাংলাদেশে তেসলা নামে পরিচিত। ও বাবা, আমার এই ব্যাগটা উড়ে উড়ে চলে যেতেছে দেখা যায়। মূলত ব্যাগের ভিতরে কিছু না থাকাতে ব্যাগ একেবারে খালি, মনে হইতেছে ব্যাগ উড়ে উড়ে যাবে। এই জায়গায় জ্যামটাকে কাটাই নেই। মূলত এই সাইডটা জ্যামের জন্য খুবই সেরা, মানে বাসা থেকে বেরোতে গেলে এই জায়গাটা আমার জ্যামে পোয়ানো লাগবেই। মানে বেশ চিল্লি হাল্লাল্লি করে ওই জায়গা থেকে বেরোয়া লাগে। কেন জানি ঢাকার নাম নিলেই মানে আমার শরীর আর চলে না, মনে হয় যে শরীরে আর কাজ করতেছে না, সব পার্টস বোধহয় বন্ধ হয়ে যেতেছে। কারণ এই যে ঢাকার ভিতরে ঢুকলে যে জ্যাম, যে ঝামেলা পোহানো লাগে, এই ঝামেলাগুলো আসলে আর ভাল লাগে না, মানে সহ্য হয় না আর। বাইক নিয়েছিলাম এই দেশে আসার পরে যে একটু ঝামেলা কম হবে, কিন্তু সত্যি কথা যেটা, বাইকে আরও হাত পা সব ব্যথা হয়ে যেতেছে এই ক্লাচ ধরতে ধরতে আর ব্রেক ধরতে ধরতে। বাই দ্য ওয়ে, আজকে ঢাকায় যাবো একটু কাজের জন্য। বাস এটা তো আগে মানে দেখলাম না মসজিদটা, ও আগে এই মসজিদটা লাল কালার একটা রঙের ছিল। একদিন বৃষ্টির ভিতরে আমি আর এক বড় ভাই এখানে বসছিলাম, আমার মনে আছে যতটুকু। এই ব্যাগটা তো খুব ঝামেলা পোহাইতেছে, মানে এত ঝামেলা পোহাইলে তো আমি এই জায়গায় রাখতাম না, আমার ভুল হয়ে গেছে। আগে জানলে আমি এখানে রাখতাম না। এটা হলো আমাদের সাভার পাবলিক ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। মূলত এখানে এক্সাম চলতেছে, এক্সাম হল পড়ছে, খুব ক্রাউড লাগতেছে, মানুষজন গার্জিয়ানগুলো সব বাইরে বসা। কারণ এখানে এখন এক্সাম চলার কারণে গার্ডিয়ানগুলা বাইরে বসে বাচ্চাদের জন্য ওয়েট করে। তো এর জন্য রাস্তাঘাট একটু জ্যাম অবস্থায় আছে, পাশাপাশি ক্রাউড বেশি। গ্লাসটা না নিয়ে একটা ভুল করছি, তাড়াহুড়া করে বেরিয়ে গেছি, মূলত লেট করে ফেলছি। যাব ছোট ভাইয়ের অ্যাডমিশনের জন্য। ওই মানে পলিটেকনিক্যাল ইনস্টিটিউট কোনো একটা ভালো খুঁজে বের করব একটা। এর আগেও একদিন গেছিলাম, ওই দিন ভিডিও করা হয় নাই আমার টিচারের সাথে। তো ওই জায়গায় খোঁজাখুঁজি করছি, মূলত এতটা মানে আমার যেটা ভালো লাগছিল, পরবর্তীতে শুনলাম ওইটা এত বেশি ভালো না। তো আমার ভাইয়ার একটা ফ্রেন্ড, বড় ভাইয়া সেলিম ভাই, উনি আবার বললো, উনি আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছে। তো ওনাকে আমি যখন বললাম যে ভাইয়া কোন জায়গা থেকে করলে ভালো হয়, তো উনি বললো যদি পাবলিকে দাও তাহলে। আমার পরবর্তীতে আমার একটা সিলেট ছিল ডিফোডিল, তো আমি তাকে বললাম ডিফোডিলে দিলে কীরকম কী হয়, ধানমন্ডি 27-এ যেটা। তো উনি বলতেছে দেখো ডিফোডিল তো নতুন, ওদের একটাই এক্সকিউজ দেখায় সবসময় যে আমাদের এই জায়গা থেকে পাস করলে আমরা ভার্সিটিতে কোনো এক্সাম ছাড়া নিয়ে নিব। আর প্রাইভেটের খেলা, এক জায়গায় টাকা দিলেই সব জায়গায় পরীক্ষা, কোনো ব্যাপার না। যদি ভালো একটা প্রতিষ্ঠানের কথা বলি আমি, তাহলে শ্যামলী আইডিয়াল পাবলিক পলিটেকনিক এটাতে দিতে পারো। পাশাপাশি তুমি আরেকটা দেখতে পারো, সেটা হলো সাইম পলিটেকনিক, এরকম কিছু একটা। যখন উনি কথাটা বললো তো ভাবলাম একটু যে দেখা করার দরকার, মানে জিনিসটা দেখা জানার দরকার আছে। কেননা না জানা থাকলে ওইটা নিয়ে খোঁজাখুঁজি খুবই বিপজ্জনক। আর পরিচিত একজন সাইমে আছে, মানে ওই এক্সাম দিতে যায়, আমারই খুব পরিচিত একজন মানুষ। তো ভাবলাম যদি ওই যায়, ওর সাথেই যদি আমি যাই তাহলে ওইটা বেটার হয়। ওর সাথে গেলাম, ওই তো ওই জায়গায় এক্সাম দেয়, ওই অনেক কিছু জানা শোনাও আছে। তো যাওয়ার পরে ওর সাথে কথা বলে, তারপর ওর সাথে কথা বললাম, ওই বললো যে সমস্যা নাই, আসো, আমার তো এক্সাম এই কালকেও আছে, তা আসো। তো মূলত ওর এক্সাম শুরু হইব যে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত। আর আমি লেট করে ফেলছি। আমি চিন্তা করছি যে আমি 12টা দিয়ে বেরোলে 1 ঘন্টা 10 মিনিটের ভিতরে মিরপুর 14 নম্বর পৌঁছে যাব। তো ওর নাকি এখন এক্সাম শেষ, এখন ওই আমার জন্য ওয়েট করতেছে। আমি যাবো এখানে, ওইটাও দেখবো প্লাস শ্যামলীটাও দেখবো। দুইটা দেখার পরে দুইটা কম্পেয়ার করে যেটা ভালো মনে হয় আমি সেদিকে আগাবো। এই একটা চিন্তা ভাবনা নিয়ে বেরোইছি বাসা থেকে। দেখা যাক আল্লাহ কতটুকু কী করে, বাকিটা আল্লাহ ভরসা। রাস্তা না এখন কিছু হইতেছে না, কিন্তু ঢাকার ভিতরে ঢুকলে এই যে একটু পর ব্রেক ধরা, তারপরে ক্লাচ চাপা, বেশ এখনই আঙ্গুলগুলা ব্যথা শুরু হয়ে গেছে। এই ঢাকার ভিতরে ঢুকলে গ্লাভস ছাড়া খুবই মুশকিল একটা বিষয়। কিন্তু ভুলটা আমারই হয়েছে, আমি আসলে অতটা মানে দেরি হয়ে গেছে বলে তাড়াহুড়া করে বেরোইতে যে আমি জিনিসগুলো নিয়ে বেরোইনি।
ব্যাপার না, এখন যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, যাই যেতে যেতে তারপরে দেখি কি হয়, আল্লাহ ভরসা। বাকিটা কে রাত্রেবেলা চলাফেরা করতে গেলে মনে হয় খুব ডর লাগে। রাত্রেবেলা এই সাইডের লাইটগুলো অফ থাকে, হ্যাঁ, যার কারণে মানে খুবই খুবই বাজে একটা ফিল হয় এদিক দিয়ে চলাচলা করতে গেলে। আর বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, কিছুদিন আগে আমাদের নবীনগর স্ট্যান্ডে একটা কাহিনী হয়েছে, শুনলাম যে রাত্রেবেলা, বেশি রাত্রেও না, 10টার দিকে সেনা শপিং কমপ্লেক্সের সামনে ওভারব্রিজের নিচে নাকি 1-2 জন লোককে কুপানো হয়েছে, এরকম একটা বিষয়। ও পিকও দেখলাম যে 2-1টা কোপ দিছে হয়তো বা। তো 10টার দিকে ওই সাইডে এত ক্রাউড থাকে, মানুষজনের এত চলাফেরা থাকে, গার্মেন্টসগুলো ছুটি হয়, সবাই সেই জায়গায় নামে। তারপরে এগুলো যে কিভাবে হয় এটা জানি না, আল্লাহই জানে। মূলত মানুষ এখন আর মানুষ নাই। একজন বিপদে পড়লে জাগে, আরেকজন আগায় আসতো, ওই পর্যায়ে এখন বর্তমানে মানুষ নাই। ওর পর্যায়ে থাকলে তাইলে হয়তো বা এরকম হওয়ার সম্ভাবনা ছিল না। বৃষ্টি পড়তেছে নাকি ভাইজারে, ছোট ছোট পানির ফোঁটার মতো দানা পড়ে আছে, জানি না ক্যামেরার গ্লাসেও পড়ছে কিনা, তাহলে তো আবার ক্লিয়ার দেখাবে না। এই দেখেন কিছু একটা তো হয়েছে এই জায়গায়। মূলত ইউটার্নগুলোতে মানুষের উল্টাপাল্টা অসাবধানতার কারণে, ইউটার্ন কি এটাই বোঝে না, এই যে এইগুলা হয়, হাইওয়ে পুলিশ আটকাইতেছে বাইক, তারপরে গাড়ি ফাইন দিতেছে। আমি ভাবছি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। শুরু হবে জ্যাম, একেবারে হেমায়তপুর পর্যন্ত ধাপাইতে ধাপাইতে নিয়ে যাবে আমাকে। মিটারটা একটু জলদি জলদি পেয়ে গেলে আমার জন্য অনেকটা হেল্পফুল হইতো, কারণ এই মিটারটার জন্য বেশ ভালো একটা হ্যাসেল পোহানো লাগতেছে আমার। মিটারটাতে পানি ঢোকার কারণে খুবই বাজে বাজে একটা ফিল হইতেছে, দেখতেই খুব খারাপ লাগছে। আমি জানি না ক্যামেরাতে কতটুকু ক্লিয়ার দেখা যেতেছে। আর এই গাড়ির মাইলেজ সম্পর্কে যারা আমাকে বাংলাদেশ থেকে মানে মেসেজ করছেন প্লাস কমেন্ট করছিলেন, তাদেরকে বলি, ইউটিউবে মানে বেশিরভাগ বাংলাদেশি মানুষগুলো এই জায়গায় কমেন্ট করছেন, অন্য কেউ কমেন্ট করেনি। শুধু একজন কোথায় আমার এটার প্রাইস জানতে চাইছিল। তো এটার মাইলেজ সম্পর্কে যদি বলি, মাইলেজ ভালো, কিন্তু আমি এখন পর্যন্ত মাইলেজ টেস্ট করি নেই। এই জায়গাটাই ওই পাশ দিয়ে গেলেই দেখেন, এই জায়গায় অল্প একটু গর্ত, কিন্তু যাওয়ার সময় আমি দেখাবো না ওই জায়গাটায় কতটুকু গর্ত আছে। সেই দিন ঢাকা থেকে যাওয়ার সময় আমার ভাইয়াকে নিয়ে যেতেছিলাম, এই অবস্থায় মনে হইলো যে আমারও মাজার হাড্ডি ফেটে গেল, ওনারও সেম একটা অবস্থা, মানে আমিন বাজারের কাছাকাছি জিনিসটা এটা, ঠিক আছে। আমার যেটা উইন্ডব্রেকার আছে ওইটাও আজকে নিয়ে আসিনি, ওইটা নিয়ে আসলে এই জামা কাপড়ের ধুলাগুলো এত হইতো না। আজকে যখন আমি বাইক থেকে নামবো তখন অবস্থা একবারে খারাপ হয়ে যাবে, মানে জামা কাপড় ধুলায় একেবারে নষ্ট করে ফেলবে। কারণ এটা আমি জানি, এটা আমার সাথে অনেক হয়েছে। এর জন্য আমি সবসময় ঢাকার ভিতরে উইন্ডব্রেকার ইউজ করি, বা বাসা থেকে যদি দূরে কোনো জায়গায় যাই, যে কোনো জায়গায় গেলে ওইটা খুলে ফেললে কাপড়টা ভালো থাকে। কিন্তু এই যে এখন যে অবস্থাটা হবে, গেঞ্জির কলারগুলা, গেঞ্জিগুলা, আর এই বাংলাদেশের পানি আর হুইল পাউডারগুলো জানি কীরকম ভাই, সার্ফ এক্সেল কাপড়, ওই দেখেন এত ধুলার ভিতরে কিভাবে মানুষ যাবে। সাইড দিয়ে প্রচুর প্রচুর পরিমাণে ধুলা, মনে হইতেছে যে মনে হয় কোনো তুফান আইতেছে বা অন্ধকারে আসছে, কিছু দেখা যেতেছে না। ধুলার জ্বালায় মানে চলাচল করাটাই কষ্ট। আবার ছোট ছোট পাথরগুলো পায়ের ভিতরে ঢুকতেছে, ব্যথা লাগতেছে, রীতিরীতি আমি ব্যথা পাইতেছি, এরকম একটা বিষয়। ভালো লাগে না। এর জন্যই ঢাকার নাম, ঢাকার ভিতরে কোনো কাজ থাকলে আমার আর শরীর চলে না, শরীর মরিল সব বন্ধ হয়ে যায়। গেতে গেলে রাস্তাঘাটের যে অবস্থা ছিল, আর এত পরিমাণে জ্যাম, বিভিন্ন এই ব্রিজটাতে, গাবতলী ব্রিজটাতে উঠলেই এরকম জ্যাম ছিল। ব্রিজটাকে বাঁ দিকের যে ব্রিজটা দেখা যেতেছে না, এই ব্রিজটা ছিল। আর এখন বর্তমানে দেখেন, মানে মনে হইতেছে না আমি ব্রিজে আছি, মানে ব্রিজে উঠলেও ব্রিজে যে আসি এটা মনে হয় না। মাঝে মাঝে এই জায়গায় ওই দিন, সেই দিন 97 স্পিড আমার বাইকের স্পিড উঠাই ফেলছি, মনে হইতেছিল না, রাস্তা এত ফাঁকা ছিল। দেখেন এটা কি কোনোভাবে আপনার মনে হইতেছে কারো যে এটা ব্রিজে আছি? জায়গা অনেক চেঞ্জ হয়ে গেছে, যেটা সত্যি কথা, অনেক উন্নতি হয়েছে, রাস্তাঘাট, বাড়িঘর। আগে এই জায়গাটা কত ময়লা ময়লা, গ্যাঞ্জাম ম্যানজাম দিয়ে একটা ভরা ছিল, কিন্তু এখন দেখেন কত সুন্দর ক্লিনিং একটা পরিবেশ না, সব কিছু রাস্তার দুই ধারে বেশ ভালোই ক্লিনিং আছে। এর জন্য ভালো লাগে মাঝে মাঝে চলাফেরা করতে গেলে। বাংলাদেশের রোডগুলো এই দিক দিয়ে উন্নতি হয়েছে, কিন্তু ধুলাবালির দিক দিয়ে 1 নম্বরেই আছে। এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে শেষ হয়ে যাবে। আমি যে আশা করতেছি এইবার ঘুরে আসার পরে 3 বছর পরে আমাদের দেশ আরও উন্নতি হবে, আমরা আরও কিছু এক্সট্রা ফেসিলিটি পাবো এখানে। শুধু চোর আর দুর্নীতিটা কমে গেলে ইনশাল্লাহ এটা ভালো একটা জায়গায় যেতে পারবে। আমার সময় লাগছে, আমার এই জায়গায় আসতে 40 মিনিট সময় লাগছে, কিন্তু তার চেয়ে বেশি সময় আমি 15 মিনিট এই জায়গায় খরচ হয়েছে। মানে 15 মিনিট ধরে আমি বসে আছি মিরপুর 10 নম্বর সিগনালে, তাহলে বুঝেন যে
কি পরিমাণে ক্রাউড হইতে পারে, কি পরিমাণে জ্যাম থাকতে পারে। এই জ্যামের কারণেই এই জায়গাটা বেশি ভালো লাগে না। ড্রাইভাররা পুরো ড্রাইভার কেন হইব না, এরকম মুছরে ঘুষরে আমার তো আমি কোনো দেশে গাড়ি চালাইনি, হাত পা সব ব্যথা হয়ে যায় একসাথে। মানে কি একটা যন্ত্রণা যে বাংলাদেশের ভিতরে, যা বলার বাইরে। কী ব্যাপার, ইউটার্নটা কোথায়, আর কত দূর যাব? মিরপুর বিআরটিএ তো পার হয়ে যেতেছে বোধ হয়, তারপরে ইউটার্নের দেখা নাই। ইউটার্ন কই? এটা তো মিরপুর বিআরটিএ, 10 নম্বর পার হওয়ার পরেই তো বেশি দূর না, কিন্তু আজকে আরও দূর লাগতেছে কেন নেই। এই যে সাইক ইনস্টিটিউট, এটাতেই ভর্তি করার চিন্তা ভাবনা আছে ছোট ভাইকে। দেখি, চাই যে কথা বলি। এই সিরিয়ালে আমার ভুল হয়েছে, প্রথম একজনের কথা শুনে আমি এই পাশে আসছি, আর আসার পরে বলে যে এই পাশ দিয়ে প্রাইভেট কারের নাকি পেট্রোল দেয়। ফুল দিবেন? টু লিটার 880। এটা তো দেওয়া লাগবে, আর একটা স্লিপ বার হওয়ার সময় জমা দেওয়া লাগবে। $122 লিটার, 7.22 লিটার আসছে 880 টাকা 80 পয়সা। এই জায়গার সিস্টেমটা ভালো। দাঁড়ান যাইতে দেন। এই জায়গার সিস্টেমটা এক হিসেবে আমার মতে ভালো, কেননা সুন্দরভাবে আপনি টোকেন দিলেন, তারপরে বের হবেন। মানে চুরিদারি করার, পাম্পের থেকে চুরি করে তেল নিয়ে ভাইগা যাবেন, এরকম কোনো সিস্টেম নেই। তাও বিশ্বাস নেই ভাই, এই দেশে সব সম্ভব। চোরদার দিয়ে ভরা আছে, চুরি করতে বেশিক্ষণ সময় লাগে না ওনাদের। গাবতলীতে আছি, ঢাকায় বাসায় ব্যাক করতেছি ঢাকা থেকে। আমি মাঝখানে অনেক ঘোরাফেরা হয়েছে, তার ভিতরে একটু হ্যাসেলই পোহাইছি। চলেন সামনে যেতে যেতে বলি কি হ্যাসেলটা পোহাইছি। গেছিলাম যে আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারে ঢাকায় গাবতলীতে প্রচুর পরিমাণে জ্যাম থাকে। জ্যাম থাকার মেন কারণ হলো যে সবাই গ্রামের বাড়িতে যায়, আর মানে যাদের 2 দিন ছুটি সরকারি, পাশাপাশি এখন বর্তমানে মানুষ অনেক কী হয়ে গেছে, আপডেট হয়ে গেছে। দেখা গেছে 2 দিন ছুটি থাকলে এখনই দিছিলাম মাইরা, মানে আমিও টান্ডা দিছি আর ওই ব্রেকটা ধরছে। রাত্রে দেখা যায় বৃহস্পতিবার দিন সারাদিন অফিস করার পরে তারা বাসায় চলে যায়। আর আমাদের বাংলাদেশের ছুটির দিন হলো শুক্রবার আর শনিবার, যার কারণে সবাই এই সময়টা ছুটি কাটায়। যার কারণে এই সময় সবাই গ্রামের বাড়িতে যায়। গ্রামের বাড়ি ধরেন যারা আশেপাশে আছে তারা যায়, 2-1 দিন থাকে, তারপরে আবার ব্যাক করে, এইভাবেই চলে আর কি। তো এদিকে কল দিতেছে কে জানো। তো যেটা হ্যাসেল পেয়েছি সেটা একটু বলি। হ্যাসেল মূলত আমি যখন ঢাকা থেকে ব্যাক করি, আমার কাজ শেষ হওয়ার পরে, মানে আমি গেছিলাম আজকে সকালবেলা, বলছিলাম যে আমার ছোটো ভাইকে অ্যাডমিশন করানোর জন্য, আমার ছোটো ভাইয়ের অ্যাডমিশনের জন্য গেছিলাম আজকে। আমি সকালবেলা এটা বলছি ভিডিওতে। তো ওর আমি কলেজে অ্যাডমিশন করানোর শেষে একটু কাজ থাকে, ওই কাজগুলোও শেষ করার পরে আমি আমার বাবার দোকানে যাই। ওইখান থেকে একটু ঘোরাফেরা করার পরে আমি বাসার দিকে ব্যাক করি। তো বাসার দিকে ব্যাক করা অবস্থায় আমি যখন ছিলাম, মানে টেকনিক্যাল আমি মানে জ্যামে আছি, এর ভিতরে আমার বড় ভাই শামীম ভাই আমাকে কল করে। মূলত এই বাইকটা তার নামেই রেজিস্ট্রেশন করা, কেননা এখন বর্তমানে বাংলাদেশে সবাই জানে কিনা আমি জানি না, বর্তমানে কিন্তু লার্নার দিয়ে আর রেজিস্ট্রেশন বাইক হয় না। তো তার নামে আমার বাইকটা রেজিস্ট্রেশন হয়, আর তার নামে বাইকটা রেজিস্ট্রেশন হওয়ার কারণে আমি যাই এই। তো ওনাকে ফোন দিয়ে বলে যে ভাইয়া আপনার নাম্বারটা আসছে, ট্যাক্স টোকেনও চলে আসছে, আপনি এসে নিয়ে যান। তো এই কথা বলার পরে উনি এটা আসলে নিতে যায় যে ট্যাক্স টোকেন আর নাম্বারটা নিয়ে আসবে। উনি যায় না, ওনাকে যেই জায়গা থেকে আমি বাইক নিছি ওই শোরুম থেকে আমার ওই ভাইয়াকে কল দিয়ে বলে যে ভাই আপনার বাইকের নাম্বার আর ট্যাক্স টোকেন এগুলো সব রেডি চলে আসছে, আপনি চাইলে নিয়ে যেতে পারেন। তো এর ভিতরে উনি আমাকে ফোন দেওয়ার পরে আমি আবার একটু দাঁড়াইছিলাম, তো কথা বললাম যে কী অবস্থা ভাই। তখন বলে যে তোর তো নাম্বার আর সব কিছু চলে আসছে,
তো ওইটা তুই চাইলে নিতে পারোস, কই আসোস? তা আমি কই, প্রথম জিজ্ঞেস তুই কই আসোস? তা আমি কইতাছি ভাই আমি টেকনিক্যাল আছি সিগনালে। তো বলে ওই জায়গা থেকে যায় নাম্বারটা নিয়ে আয়। তো যেহেতু আমার মাজার রোড থেকে আমি বাইক নিয়েছিলাম, তো আমি বলি আচ্ছা ঠিক আছে, মিরপুর মাজার রোড থেকে আমার বাইক নিয়ে। তো আমি ভাবলাম ঠিক আছে যাই, যা নিয়ে আসে একবার বাসায় যাই, আবার কালকে ঢাকায় ঢুকুম। কারণ ঢাকায় ঢোকাটা একটা প্যারাদায়ক বিষয়, মানে একবার ঢুকলে দিন পুরোটা একবারে মাটি হয়ে যায়, এরকম একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো ভাবলাম যে বাইক নিয়েই যাই। তো উনি বলতেছে তুই কি পেপারস নিয়ে আইসোর সাথে, মানে যেটা আমরা কেনার সময় যেই মেনুটা থাকে, মেনু বলি কি ওটা কী বলে, বিল বুক যেটা থাকে ওইটা কি নিয়ে আসছোস? তা আমি বলতেছি না ভাই আমি তো এটা নিয়ে আসিনি। তো বলে ওইটা ছাড়া কি তোর বাইকের নাম্বার দিব, তুই বুঝলি কেমনি? তা আমি বলি এখন কী করুম? তো আমি বলি আপনি বলেন যে এটা ছিঁড়ে গেছে বা হারাই গেছে, এরকম একটা কিছু বলেন, ঠিক আছে? তো পরে এই কথা বলার পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমি বলতেছি। উনি বলে ওই জায়গায় বলার পরে ওনারা আসলে কোনোভাবেই মানতে চাইতেছিল না। তারপরে সে আমারে অনেকবার কল করে, রাস্তায় উনি রাগ হয়ে যায় বিষয়টা নিয়ে, একটা বকাও দিয়েছে আমারে, বড় ভাই এটা কোনো ব্যাপার না। বকাতে বলতেছে একটা পেপারস তুমি ঠিকভাবে রাখতে পারো না, তুমি কী করো আমি বুঝি না। যাই হোক, তো পরবর্তীতে অনেক বোঝানোর পরে সে, তার অনেক ছোটো হওয়া লাগছে এই জিনিসটা, আমার কাছে নিজের কাছেও খারাপ লাগছে। সে অনেক ছোটো হয়ে তাদেরকে বোঝানোর ট্রাই করতেছিল। তো পরে ওই জায়গা থেকে নাম্বারটা আমারে দেয়, বলে আপনি এক কাজ করেন, আপনার যে ভাইয়ের নামে রেজিস্ট্রেশন তার ভোটার আইডি কার্ডের ফটোকপিটা নিয়ে আসেন, ওই বিলবুকের কপিটা আপনি প্রিন্ট আউট করে নিয়ে আসেন। তো আমি দুইটাই একসাথে নিয়ে যাই, আবার প্রিন্ট আউট করে ভাইয়ের কাছে বলি ভাইয়া ভোটার আইডি কার্ডের কপি দেন। তারপরে ভোটার আইডি কার্ডের কপি দেয়, তারপর ওইটা প্রিন্ট করে নিয়ে যে এই একটু কথাও শোনা লাগছে, পরে দিল, টেক্সট টোকেনটাও দিল, সবই দিল। বললো যে 10-15 দিন পরে ফিঙ্গারের জন্য কল করবে বিআরটিএ থেকে, তো যা ওইটা ফিঙ্গার দিয়ে আসতে বললেন আপনার ভাইয়াকে। আমি বলছি আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো এই আর কি একটা হ্যাসেল বইছি। আর এমনি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সকাল থেকে যা যা কাজ ছিল কাজগুলো আমি সব ঠিক করে ফেলছি। এখন বাসার দিকে রওনা হয়েছি, মূলত টেনে একটু বাসার দিকে যাওয়া লাগবে, কেননা এখন অলরেডি বেজে গেছে রাত্রে 10টা 10। এই সময় যদি আমি স্লো বাইক চালাই এই রোডটায়, অন্তত এই রোডটাতে একটা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে। আর আমি সবসময় এদিক দিয়ে যখন ব্যাক করি রাত্রে 10টা 11টা 12টা বাজে, তখন বাইকটা একটু আমি টেনে চালাই। মূলত রাস্তাগুলো আমার মুখস্থ হয়ে গেছে, কোন জায়গায় গর্ত আছে, তারপরে কোন জায়গায় ভাঙাচুরা আছে, এগুলো আমার সবগুলাই মুখস্থ আছে। তো যার কারণে একটু টেনে যাচ্ছি। গাবতলী ব্রিজ, তখন কথা বলতে বলতে গাবতলী ব্রিজ পার হইতেছিলাম। গাবতলী ব্রিজ পার হয়ে আমিনবাজার পার হয়ে এখন আমি আছি হেমায়েতপুরের রোডের দিকে। এখন আমি শুধু ওভারটেক করব আর যাওয়া শুরু করব। এইটা এইভাবে যে আমার করা লাগবে। এই যে বাসগুলা খুব ঝামেলা করে মূলত। তো যাই হোক, আজকে আর ভিডিওটা লম্বা করব না, কেননা আমার এখন একটু টেনে যাওয়ার দরকার, আর শরীরটা খুবই ক্লান্ত। এই ক্লান্ত শরীর নিয়ে আসলে চাইতেছি না ভিডিওটা লং করার জন্য। একটু দেখে শুনে টেনে যাব। ভিডিও করার সময় কথা, মানে বাইক চালানোর সময় ভিডিও করলে একটা ঝামেলা হয়। তো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আবার নতুনভাবে দেখা হবে। আর এখন বাংলাদেশে আছি, যারা আমার ভাই ব্রাদাররা আছেন আশেপাশে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ সবার সাথেই দেখা করব। আমার যে কয়জন সাবস্ক্রাইবার আর যে কয়জন আমার ফলোয়ার আছেন, অল্প ছোট্ট একটা মানে পেজের ভিতরে আমার যারা আছেন, ইনশাল্লাহ সবার সাথেই দেখা হবে। সবাই নক করতেছেন, ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে। একটু ধীরে সুস্থে সব কিছুই হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন। আর যারা আমার ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।